This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্দোলনের পাশে আমরা আছি, প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে। কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে, কোটি কোটি টাকার খেলা চলে। এটা আমরাই ধৈর্য হারাচ্ছি, প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। TV9 বাংলায় স্বাগত। শর্মিষ্ঠা হাজির। সেদিনও শুক্রবার ছিল, 14 দিন আগে 9 তারিখ, যেখানে আমরা দেখলাম আরজিকর থেকে এক পিজিটির দেহ উদ্ধার হলো এবং তারপর তাকে কি জানা গেল যে তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, এরকম অভিযোগ উঠতে থাকলো। তারপরের দিনে পুলিশ সঞ্জয় রায় নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো। তারপরে এই গত 2 সপ্তাহ ধরে ঘটনা প্রবাহ কোন কোন দিকে বয়েছে সেটা তো আপনারা জানি, কারণ এই ঘটনার তদন্ত এখন সিবিআই, শীর্ষ আদালতেও বেশ কিছু প্রশ্ন উঠেছে। কিন্তু আমার মনে হলো এই 14 দিন পরে এই ঘটনার সুলুক সন্ধানে একটু নামা যাক। আমি সঞ্জয় রায়ের বাড়িতে যাব, তার মায়ের সঙ্গে কথা বলবো এবং সাধারণ মানুষ এখন এই বিষয়টা নিয়ে কি ভাবছে, এত প্রতিবাদ হচ্ছে, এত কিছু হচ্ছে, তারা কি ভাবছেন, এই বিষয়টার কি আদৌ সঠিক পথে কিছু হবে? চলুন বেরোনো যাক। খুলবে? দরজাটা খুলতে পারবে? না, খুলবে না। আচ্ছা, তোমার সঙ্গে ছেলের লাস্ট কবে দেখা হয়েছিল গো? অনেক দিন আগে, আমার খেয়াল নেই। মানে এই ঘটনাটা 9 তারিখে, 14 দিন আগে, তার আগে আগে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার তো না দেখা হয়নি না? ওই জল খেয়ে গেল বলে আমি কাজে যাচ্ছি এখন। জল খেয়ে তাও কতদিন আগে গেছে? অনেক দিন আগে। তোমার সঙ্গে এমনি ফোনে কথাবার্তা? না না, কিছুই হতো না। আমার সঙ্গে ফোনে কথা বলছে। আচ্ছা, এখানে এমনি সঞ্জয় থাকতো না? সঞ্জয় কোথায় থাকতো? এখানে থাক। এখানেই থাকতো। আচ্ছা, ও মানে কাজটা কি করতো সঞ্জয়? ওই যে কিসে পুলিশে কি বললো, ওই কাজ করতো। আচ্ছা, আর তুমি কি কোনো কাজ করো? না, আমার তো ঘরেই থাক। মানে আপনার এখন আমি কোথাও বেরোচ্ছি না, এই করবো, আমি এখন কোথাও বেরোচ্ছি না, আমি ঘরেই আছি। আচ্ছা, আমাকে এটা বন্ধ করে রাখতে বলে কোনো রকম আছি বলে। আচ্ছা, এটা বন্ধ করে কে রাখতে বলেছে? ওই আমি বন্ধ করে, আমার মেয়েরাও বলে মা বন্ধ করে একা থাকো তো। আচ্ছা, ওরা চলে গেলে আমি বন্ধ করেই রাখি। আপনার কটা ছেলে মেয়ে? আমার 4টে মেয়ে, একটা ছেলে। একটা ছেলে। মানে সঞ্জয় কি ছোট? না, আমার ছোট একটা মেয়ে আছে। আচ্ছা, এমনি সঞ্জয় কিরকম? ভালো ছিল, ওই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বাবু। ভালো ছেলে? খুব ভালো ছিল, কেন যেতাম পড়া, ছোটো থেকে মানুষ করলাম, আর এই এখন যে এরকম অবস্থা দেখছি, শুনছি কত কোনোদিন ছেলে মেয়ে লেখাপড়া শেখানো, আর এই শেষ বয়সে এগুলো সহ্য করতে হচ্ছে। সঞ্জয় এমনি দেখাশোনা করতো? এখনো ওই দেখাশোনা, বাবা যাওয়ার পর দেখাশোনা সব করে থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি। এই যে সঞ্জয় সম্পর্কে এখন এত কিছু শোনা যাচ্ছে এবং সঞ্জয় নিজেও নাকি সবকিছু স্বীকার করেছে, হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি পলিগ্রাফ টেস্ট করাবো, মানে
সব কিছুতে সে হ্যাঁ বলে যাচ্ছে, হ্যাঁ আমি ওকে টার্গেট করেছি, সিবিআই সূত্র মারফত আমরা যেগুলো খবর পাচ্ছি, মানে আপনি মা হিসেবে বিশ্বাস করতে পারেন ছেলে এগুলো করেছে? এখন দেখুন ও কি আগে বলছে কি বলছে, আমি তো ওকে কোনোদিন খারাপ দেখিনি, এখন ও মনে অনেক ব্যথা পেয়ে বলছে। জানি না ওর ওপর টর্চার হয়েছে কি আমি তো বলতে পারবো না। আচ্ছা, আমি তাই শুনছি বলে আমি সব হ্যাঁ হ্যাঁ কর। আজকে তো সিবিআইও এসেছিল, তো নিয়ে তো সেই তো একটু আগে আমি আমার পয়সা টয়সা করলাম সব বলছিলাম। হ্যাঁ, সে কি জিজ্ঞাসা করলো? কি আর জিজ্ঞাসা করলো, ফটো ফটো তুলবো। ও ফটো তুললো এমনি এখানে রেখে ফটো। আচ্ছা, আর এমনি আপনাকে কিছু জিজ্ঞাসা করেন? আর কি জিজ্ঞেস করবো, তুমি যা জিজ্ঞেস করছো ওই জিজ্ঞেস করছে সন্ধ্যে কেমন ভালো আছে আমি কি করে বলতে পারি, আমি তো নুকালে হবে না। আপনারও মেয়ে আছে, একজন মেয়ের মা হিসেবে কিভাবে দেখবেন? আমি একটা কথা বলবো, মানুষের হঠাৎ হয়ে যায়, নিন্দে করতে নেই, তুমি যেমন মেয়ে আমি তেমন মেয়ে, বউটা হলো বেশ ভালো ঘামে থাকলো, কিন্তু এই যে হয়ে গেল। সঞ্জয়কে একটু বেশি নেশা করে? না, নেশা করতো না। মানে আপনি কি মা হিসেবে মানে বিষয়টাকে কোনোদিনও অতটা দেখতে পান? মা হিসাবে কোনো কথা নুকাবো না, মা যদি নুকিয়ে দিল তাহলে মায়ের শব্দ থাকলো না। মা হিসেবে একটা অবশ্যই স্নেহ থাকে, কিন্তু ছেলে একটুও যদি কোনো ভুল পথে যায় সবার আগে মাই বুঝতে পারে। পথে আমি যেতে দেখতাম, যেতেই অবজেকশন করতাম। ছেলে মেয়েকে তো ভুল পথে দেখিনি, বাবাটা আমার ওপর ছেড়েছিল, আমি সেরকম রেখেছিলাম। এবার বইয়ের হাতে এলো, তারপর যে কি হলো, বউ এলে তার মা। উনি তো মানে এখন তো জানা যায় যে অনেকগুলোই বিয়ে করেছিল সঞ্জয়। শুনছি, এইটাই আমার নার্ভাস হয়ে যাচ্ছে। আমি তো দেখলাম একটা বই, মানে আপনি একটাই জানতেন? আমি একটাই দেখলাম, সেবা যত্ন যেটুকুনি করবো, যেটুকুনি পারবো, ওদের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে তো কিছু। আপনি যাকে দেখেছেন সে মারা গেছে, কিন্তু এই যে এখন শুনছি না, শুনে আমাকে ভীষণ নিয়ে যাচ্ছে। আপনার কাছেই তো থাকতো ছেলে। এবার বাইরে কি হয়েছে আমি তো সেটা বুঝতে পারছি না, অফিসের কাজে কি হচ্ছে না সে তো আমি জানবো না। আচ্ছা, এমনি আপনি যখন মানে আপনার কোনো রকম সন্দেহ হয়নি যে না ওর চাল চলন পাল্টাচ্ছে, ওর কথাবার্তা পাল্টাচ্ছে? সে বলতো যে আপনার ছেলে এটা করেছে ওটা করতে, তাহলে আমি দৌড়তাম, সেটা তো দেখলাম না। আমার এইটাই লাগছে, কেউ তো বলবো না। এখন যে জিনিসটা দেখছি কিরকম লাগছে। একটা ঘটনা, একটা মেয়েকে সাংঘাতিক অত্যাচার করা হয়েছে, রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, যে ঘটনার রাজ্যে প্রতিবাদ হয়েছে, দেশে প্রতিবাদ হয়েছে, বিদেশে প্রতিবাদ হয়েছে, সেই ঘটনায় অভিযুক্ত আপনার ছেলে। এই কথাটা প্রত্যেকে বলছে, একজন মা আপনি, যতই হোক আপনি মা। দেখুন, আমি ছেলেকে দুটার মারতে পারি, কিন্তু বউকে আমি গায়ে হাত দিতে পারি না। পারি কি? তোমাকে যদি কিছু করবো, আমি ছেলেকে বলবো তোমাকে আমি আদর করে নেবো। কেন? তুমি মেয়ে, তোমাকে আমি আদর করে রাখবো, তবে তোমারও মা আমার ছেলেকে আদর করে রাখবো, তাই? মানে বলছেন যে আপনার ছেলে কোনো রকম পাল্টায়নি, মানে আপনার নজরে পড়েনি? না, আমার নজরে কোনোদিন পড়েনি, সেটাই আমি বলছি। সেটাই আপনাকে অবাক করছে? এত কিছু যখন শুনছেন অবাক হচ্ছে? শুধু ব্যাপার না, বলুন, কোনো মা, আমি তো দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, কোনো মা যদি এসব দেখিনি আর এইসব শুনলে, তাহলে তার মায়ের কীরকম অবস্থা। আপনার ছেলে একটু রকচটা টাইপের? না, খুব নিরীহ। নিরীহ? তাহলে তো সবাই বলছে যথেষ্ট নেশা করতো, খুব একটা ভালো ছেলে বলেন আপনার ছেলেকে, সত্যি কথা। এবার আমি কী করে বলবো, এটাই তো সমস্যা। কে বলছে খারাপ, কে বলছে সেই জানবে। তোমরা চেনো এই সঞ্জয়কে? চেনো? হ্যাঁ, সঞ্জয়কে চেনো তো? এমনি চিনি, লেকিন এখানে থাকি। তোমরা সবাই চেনো তো সঞ্জয়কে? চেনে তো সবাই। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কথা বলে না,
এখানে কারোর সঙ্গে সেরকম কথাবার্তা হতো না? কথাবার্তা হতো। আচ্ছা, এখানে মানে যাতায়াত করতো মায়ের কাছে? অনেক 2 বছর আগে, 2 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে। 2 বছর আগে পাড়া ছেড়ে তো কোনো লিঙ্ক নেই, না, পাড়ার ছেলে কারোর সঙ্গে কথাবার্তা নেই। কোনো লিঙ্ক নেই। আচ্ছা, 2 বছর আগে গেছে, তার থেকে আসি। যে ফালতু লোকের সঙ্গে কেন থাকবে? ওর সঙ্গে কোনো লেনদেন সব চাকরি করলে হলে কোনোদিন সাদা মুখে থাকতো না, মদ খেয়ে থাকতো। মানে সবসময় নেশা করে না? এদিকে ওর মা বলছে কোনোদিনও নেশা করতোই না। বুঝতেই মা তো একটু মেন্টালি কথা বলে দেখেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো মা নিজের ছেলেকে ছেলে খারাপ বলবে? পাগল ছেলেকে মা বলবে আমার ছেলে পাগল নেই। মা এখন ভালো তখন খারাপ। এখন ভালো, এখন খারাপ। কিছু রিয়েলিটি বেরোচ্ছে না, খালি জিজ্ঞেস করে যাচ্ছে। হ্যাঁ, কিছু তো বেরোচ্ছে না। তো কতদিন হয়ে গেল? 14 দিন হয়ে গেল। এখনো পর্যন্ত যতদিন দেখছি মানে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে। মানে যে করেছি হ্যাঁ, আমার পলিগ্রাফ টেস্ট হবে হ্যাঁ, সবকিছুতে হ্যাঁ। যখন হ্যাঁ বলছে তাহলে সাজা হচ্ছে না, কিছু হচ্ছে না কেন? নতুন আবার একটা বড় কেস আসবে, এটা চেপে গেল। বলছেন যে এটারও কিছু হবে না? যা যেমনি চলছে মনে হচ্ছে হবে। বড় বড় মাথা আছে তো হবে। এত লোক এত বেরোন পর এত 14 দিনে কিছু হয়নি, এত বড় বড় হলো সব। তদন্তকারীরা যখন বলছেন যে তাদের হাতে সেরকম প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে 7 জন, সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ এবং মূল অভিযুক্ত সঞ্জয় রায়, একজন সিভিক ভলেন্টিয়ার, এই 3 জন হয়ে গেলে আর 4 জন যারা সেদিন ডিনার করেছিল। এই 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে। কিন্তু পলিগ্রাফ টেস্ট যথেষ্ট এফেক্টিভ, কারণ এটাই তাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে 14 দিনে যখন কোনো রকম তদন্তে সেভাবে কোনো ফল পাচ্ছে না, তিলোত্তমার বাবা মা তারা কিন্তু বলছেন যে তারা অধৈর্য হয়ে পড়ছেন। যদি এরপর প্রয়োজন হয় তারা যারা প্রতিবাদ করছেন আরজি করে বসে, তাদের পাশে বসে ধর্ণা দেবেন। তাদের বাবা মায়ের বক্তব্য শুনুন, তারপর এই পলিগ্রাফ টেস্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও সেটা কি কোথাও এড়ানো যায়? সঞ্জয় রায়ের ভূমিকা, তার ক্রিমিনাল মেন্টালিটি, সেটা নিয়েও তো কথা বলতে হবে। চিকিৎসকের সঙ্গে কথা বলো, তবে তারা তোমার বাবা মার বক্তব্য শুনুন। সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপার। এটা আমরাই ধৈর্য হারাচ্ছি, প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে, তারা মানে তাতে জড়িত, প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা দেখে তারাই জড়িত। একটা কথা বলছি আবারই, সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি, প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেবো, এটাই বলতে পারি। কারণ আমরা বিচার চাই, সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। আপনারা কি আরজি করে গিয়ে আন্দোলনে যোগ দিতে চাইছেন? যে কোনো জায়গায় ডক্টর মিত্র, আমার প্রথম প্রশ্ন, এই যে মূল অভিযুক্ত যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, সে একা না একাধিক সেটা আমরা পরে তদন্তের বিষয়, কিন্তু আমার ব্যাপার হচ্ছে এই ক্যারেক্টারটা সব কিছুতেই প্রথম থেকে মতি দিয়েছে, হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি টার্গেট করেছি, হ্যাঁ আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি। এবার পলিগ্রাফ টেস্টে খুব সহজেই সে অনুমতি দিয়ে দিল। মানে এইটা কোন ধরনের মানসিকতা থেকে হতে পারে, সে যদি সে অপরাধটা করে থাকে তারপরেও সেটাকে অবলীলা স্বীকার করা? যে মানুষরা এই ধরনের অপরাধ প্রবণতা যাদের মধ্যে আছে, তারা অনেক সময় হয়ে থাকে যেটা তারা এই ধরনের বিহেভিয়ার করে থাকে, এটা হচ্ছে তাদের একটা ইনসেনসিটিভিটি, অর্থাৎ কিছুতেই তাদের কিছু যায় আসে না, এরকম একটা মনোভাবের মতো ব্যাপার কিন্তু থাকে। এইবার কথা হচ্ছে যেটা, যে আসল যে জায়গাটা, যে আমি যদি ধরা পড়ি তারপরে যে শাস্তি ব্যাপারটা বা অন্য কিছু, সেটা আমি কিভাবে এড়াবো, সেখানে কিন্তু একটা সন্দেহের ব্যাপার আছে। অর্থাৎ সেখানে এমন কিছু ব্যাপার আছে কিনা যে আমি কোনো না কোনোভাবে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারি, এরকম একটা সম্ভাবনা আছে কিনা। তার যদি না হয় তাহলে কিন্তু আমি বলবো যে এই ধরনের যে ওই যে সেন্সিটিভিটি কম থাকার ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় আমরা যাদেরকে বলি যাদের এই সমস্যাগুলো আছে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি বা এই ধরনের জিনিস থাকে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের কিন্তু এটা একরকমের কোপিং মেকানিজম বলা হয়। অর্থাৎ তারা
এইভাবেই তারা তাদের যে স্ট্রেস বা তাদের যে অন্যায় আমি করেছি সেটাকে চাপা দিয়ে রাখা, সেটার ধরনটা কিন্তু এরকম যে আমার কিছু যায় আসে। পলিগ্রাফ টেস্টটা কি কোনোভাবে এড়ানো যায়? কারণ এরকম উদাহরণ আমরা আগে দেখেছি। এই ধরনের মানসিকতার মানুষ কি এই পলিগ্রাফ টেস্ট এড়াতে পারে? পলিগ্রাফ টেস্ট নিয়ে কিন্তু নানা দেশে নানা রকম মতামত আছে। বেশিরভাগ দেশেই কিন্তু পলিগ্রাফ টেস্টকে কিন্তু আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। ইন্টারোগেশনের জন্য ইউজ করা যেতে পারে। পলিগ্রাফ টেস্ট এড়ানো কিন্তু সম্ভব, অর্থাৎ যদি কেউ ঠিক মতো জানেন যে পলিগ্রাফ টেস্টে যেগুলো হয় সেগুলো যেমন প্রধানত রেসপিরেশনের চেঞ্জ কিছু হয়, স্কিন কন্ডাক্টেন্স চেঞ্জ কিছু হয় এবং এই পালস রেট চেঞ্জ সেগুলো হয়, সেগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হয় বলা হয়েছে এবং এর মানে প্রমাণ আছে। এই নিয়ে অনেক মানে কথাবার্তাও হয়েছে। যদি আগের রাত্রে খুব ভালো করে ঘুমিয়ে নেওয়া যায়, যদি দেখা যায় যে মনে কোনো টেনশন অ্যাংজাইটি আগে থেকে কমিয়ে রাখা হয়েছে তাহলে, এবং যিনি টেস্ট নিচ্ছেন তার সঙ্গে যদি একটা ভালো র্যাপোর্ট এস্টাবলিশমেন্ট করা যায়, ভালো তার সঙ্গে কথাবার্তা বলা যায় বা কিছু করা যায়, সেখানে বলা হয়েছে যে এই টেস্টের রেজাল্ট অনেক সময় কিন্তু ঠিকঠাক আসে না। এই চিকিৎসকের সঙ্গে কথা বলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম যে যারা এই পলিগ্রাফ টেস্ট সম্পর্কে জানে তারা এটাও জানে এই টেস্টটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়। ইতিমধ্যে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। যাদের পলিগ্রাফ টেস্ট হবে, সঞ্জয় রায় মূল অভিযুক্ত আর একজন সিভিক পুলিশ ছাড়া বাকি প্রত্যেকেই কিন্তু চিকিৎসা শাস্ত্র নিয়ে অবগত। তারা আশা করি পলিগ্রাফ টেস্টটাও জানেন। আমরা পুরোটা সিবিআই এর হাতেই ছেড়ে দিচ্ছি, কারণ সিবিআই তদন্ত করে দেখছে। কিন্তু এই বাকি এই দুজনকে ছাড়া বাকি 5 জন কিন্তু চিকিৎসকই, তারা কিন্তু পলিগ্রাফ টেস্ট সম্পর্কে ভালো মতন অবগত। তোমার মা বাবা তারাও কোথাও ধৈর্য হারাচ্ছেন, তারাও বলছেন যে আমরা অনেক দিন অপেক্ষা করছি, সেরকম বলে আমরা এবার ওই প্রতিবাদ মঞ্চে যাবো, ওদের পাশে গিয়ে বসবো। সেক্ষেত্রে ওনারা মানে যে কষ্টটা পেয়েছেন সেটা আমরা ভাবতেই পারি না। মানে একজন মেয়ে হিসাবে আমরা যে কষ্ট, দিদি আমাদের দিদি হিসাবে, কারো কলিগ হিসাবে, বোন হিসাবে যেটা পাচ্ছি তার থেকে অনেক অনেক গুণ বেশি কষ্ট পেয়েছেন। তারপরেও তারা প্রথম থেকে যে লড়ে যাচ্ছেন এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে এক প্রকার যে প্রশাসন থেকে শুরু করে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের যা কিছু আছে, জুডিশিয়ারি, তারা সেই সুবিচার দিতে এখনো ব্যর্থ। অন্তত কিছুটা প্রোগ্রেস তারাও এক্সপেক্ট তো করেছিলেন, বোঝাই যাচ্ছে কালকে সুপ্রিম কোর্টে গেছে, তো সেই জায়গাতে কিছুই হয়নি। তারা বাধ্য হয়েছেন। তারা যদি আমাদের এখানে আসতে চান, আমরা আগেও তাদেরকে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা মানসিকভাবে বিধ্বস্ত। আমরা জোর তো করতে পারি না, কিছুই বলতে পারি না। তারা যেদিন চাইবেন, যখন চাইবেন, আমরাও তার সন্তানের মতন, তিনিও বলেছেন আমরা আমাদের দিদির জন্য লড়ছি, যেদিন আসবেন, যখন আসবেন, আমরা সবসময় তাদের মানে পাশে থাকবো। তাদেরকে মানে আসতে আমরাও অনুরোধ করছি, আসুন। তারা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছিল, এতদিন সিবিআই এর হাতেও তদন্ত গেছে, কিন্তু আমরা দেখলাম যে সেরকম এখনো পর্যন্ত মানে একটা কোনো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই টেস্ট হবে, জিজ্ঞাসাবাদ প্রত্যেক দিন চলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ধৈর্যচ্যুতি কি ঘটছে? ধৈর্যচ্যুতি ঘটার কথা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা দাবি যে আসল দোষী সে যতদিন না ধরা পড়ছে ততদিন তো আমাদের আন্দোলনটা চালাবো, এবং আমাদের দাবি নাম এটা অবধি তো অবশ্যই আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পেশেন্টদেরকে সামলে, আমাদের ডিউটি সামলে আমরা আন্দোলনটা চালিয়ে যাওয়ার। কিন্তু তোমার মা বাবা যদি এসে পাশে প্রতিবাদ মঞ্চে বসেন তাহলে তো আমরা স্বাগতম জানাচ্ছি, অবশ্যই আসুন, আমরা আছি, আমরাও মানে ওনাদের পাশে আছি, ওনাদেরকে সাপোর্ট জানাচ্ছি এবং এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। কারণ আমাদের দিদি যে কষ্টটা পেয়েছে সেটা তো আর কাউকে আমরা পেতে দিতে পারি না। 14 দিন পার হয়ে গেল, আজও একটা শুক্রবার, এরকমই একটা শুক্রবারে 9 তারিখ তোমাদের এই একজন সিনিয়রের দেহ উদ্ধার হলো। কি মনে হচ্ছে এবার কি হবে? আদৌ কি কিছু হবে না আদৌ কিছু হচ্ছে? দেখুন, পুলিশের প্রশ্ন এবং প্রশাসনের যে ভূমিকা তাতে তো প্রশ্ন উঠে গিয়েছিল এই প্রথমে যে সুইসাইড বলে চালানোর চেষ্টা, পরবর্তীকালে 14ই আগস্ট রাতে। মানে আমাদের মূল দাবি আন্দোলনে তো ছিল দিদির বিচার, দ্বিতীয় দাবি ছিল সিকিউরিটি, কিন্তু দেখা গেল যে 14ই আগস্ট রাতে সেই সিকিউরিটি আর একবার ব্রিচ হলো। তাহলে সিকিউরিটির প্রশ্ন তো রয়েই যাচ্ছিল। তারপরে সিবিআইয়ের কাছে গেছে প্রায় 8 থেকে 10 দিন হতে চললো, এখনও কোনো ডেভেলপমেন্ট সেটা আমরা আক্ষরিকতে দেখতে পাচ্ছি না সামনে। তাহলে তোমার মা বাবা তারা বলছেন যে তাদেরও ধৈর্যচ্যুতি ঘটছে, এবার বিরক্ত লাগছে, বলছেন যে ওনারাও প্রতিবাদ মঞ্চে এসে তোমাদের পাশে এসেই প্রতিবাদ করবে। তোমরা কিভাবে দেখবে বিষয়টা?
দেখুন, আমরা তো দেখতে পাচ্ছি যে জনগণ, সাধারণ মানুষ যেভাবে আমাদের এই মুভমেন্টটাকে, আন্দোলনটাকে সাপোর্ট করছে, এরকম কখনো হয়নি যে ডাক্তাররা এতদিন কর্মবিরতি করে আছে এবং কোনো ধরনের ঝামেলা হয়নি। এইবার মনে হয় প্রথম। তাহলে এই ইস্যুটাও সেই রকম বেদনাদায়ক, সেই রকম মানে একটা সিগনিফিকেন্ট ইস্যু। কিন্তু আপনারা দেখুন যে সিবিআই তদন্তভার নেওয়ার পরেও কিন্তু কোনো সিগনিফিকেন্ট নেই। তাহলে আমরা অ্যাসিওর্ড হবো কীভাবে? আমরা তো এই বিষয়টা বুঝতে পারছি না যে যারা কালপ্রিটস তারা কি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কি না, এই বিষয়টা সম্পর্কে তো আমরা অ্যাসিওর্ড নই। আমরা কোর্টের যে জাজমেন্ট দেখেছি সেটাকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু সেটা মূলত সিআরপিএফ, টাস্ক ফোর্স এই বিষয়গুলোতে সীমাবদ্ধ। আমাদের মূল দাবি যেটা জাস্টিস, সেই বিষয়টা নিয়ে আমরা যদি যতক্ষণে অ্যাসিওর্ড হতে পারছি, আমরা সাহস পাচ্ছি না আবার কাজে ফিরে যাওয়ার, আবার নাইট ডিউটিতে ফিরে যাওয়ার, আবার রাতে একা থাকার এই সাহসটা আমরা পাচ্ছি না। কারণ দেখুন, যারা আন্দোলন করছে এই আন্দোলনটা আছে বলেই আমরা সুরক্ষিত। আন্দোলনটা উঠে গেলে তখন আমাদের সুরক্ষার দায়ভার কে নেবে? তিলোত্তমার ইস্যুতে তদন্তের সুলুক সন্ধান করতেই আজ সকালে বেরিয়ে পড়েছিলাম। শেষে পর্যায়ে এসে প্রত্যেকের বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন? আমি কিছু বলবো না, কিন্তু প্রত্যেকের বক্তব্য যে তিমিরে ছিল সেই তিমিরেই এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তারা হাতে কোনো রকম প্রমাণ পাচ্ছে না, এবং যে পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে সেই পদ্ধতি থেকে আদৌ সঠিক মানুষ, সঠিক দোষী হিসাবে চিহ্নিত হবে, সঠিক বিচার পাবেন তিলোত্তমার বাবা মা, এই প্রশ্নটা রয়েই যাচ্ছে। যাই হোক, আজ এখানে শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।